আসসালামু আলাইকুম। প্রায় ৪৫০০ বছর আগে মিশরে বিশ্বের এক বিস্ময় নির্মিত হয়েছিল, যা আজও মানুষকে বিস্মিত করে চলেছে। গ্রেট পিরামিড অফ গিজা ১৪৭ মিটার উচ্চতার, ৪০০০ বছরেরও বেশি সময় ধরে এটি বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো ছিল। পিরামিড তৈরিতে ভারী পাথর ব্যবহার করা হয়েছিল এবং বলা হয় এর ওজন ৬ মিলিয়ন টন। এটাকে তুলনা করা যায় বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু কাঠামো বুরুজ খলিফার সাথে, যার ওজন মাত্র ৫ লাখ টন। যে প্রশ্নটি মানুষকে হতবাক করে, কিভাবে এটি নির্মিত হয়েছিল? তখন মানুষের কাছে ক্রেন, বুলডোজার বা আধুনিক প্রযুক্তি ছিল না। তা সত্ত্বেও তারা একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছিল যা এখনো দাঁড়িয়ে আছে। গরম, গ্রীষ্ম, ঝড়, মুষলধারে বৃষ্টি এবং আবহাওয়ার মধ্য দিয়ে আপনি কি ৪৫০০ বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা একটি কাঠামো কল্পনা করতে পারেন? এর মতো পুরনো এবং এর মতো বড় আর কোনো কাঠামো অবশিষ্ট নেই। এটা কিভাবে সম্ভব হয়েছে? আসুন এই ভিডিওতে পিরামিডের রহস্য জেনে নেই। আমরা যত বেশি পেছন সময়ের মধ্যে ফিরে যাই, ততই কঠিন হয়ে যায় নিশ্চিত কি ঘটেছে, কখন এবং কিভাবে ঘটেছে। অনুমান করা হয় যে গিজার গ্রেট পিরামিড 2560 খ্রিস্টপূর্বে ফারাও খুফু দ্বারা নির্মিত হয়েছিল। ফারাও তখনকার শাসক বা রাজা বাদশাকে বোঝানো হয়। পিরামিডটি নীল নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং আপনি যদি এর ফটো বা ভিডিও দেখেন, আপনি দেখতে পাবেন যে এটি একটি মাত্র পিরামিড নয়। আপনি একই সাইটে নির্মিত আরো দুটি পিরামিড দেখতে পাবেন। তিনটির মধ্যে সবচেয়ে উঁচুটি হল গিজার পিরামিড, যা খুফু পিরামিড নামেও পরিচিত। এর চেয়ে ছোট খাফরে পিরামিড মিশরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড। এটি খুফুর পুত্র খাফরে নির্মাণ করেছিলেন বলে জানা যায়। তৃতীয় এবং সবচেয়ে ছোটটি হল মেনকাউরের পিরামিড। খাফরের ছেলে এটি নির্মাণ করেছেন বলে জানা গেছে। এগুলো ছাড়াও গ্রেট স্পিংক্স, বেশ কয়েকটি কবর সমাধি এবং ছোট পিরামিড রয়েছে। বিভিন্ন আকার এবং সাইজের মোট ১১৮টি পিরামিড রয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকগুলি আবহাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, খুব কমই ভালো অবস্থায় রয়েছে। সম্ভবত সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত এই তিনটি পিরামিড, বিশেষ করে গিজার গ্রেট পিরামিড। এগুলো নির্মাণের কারণ কি ছিল? একই কারণ যে কারণে বেশ কিছু প্রাচীন স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। এগুলো সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। ফারাওদের পিরামিডের ভিতরে সমাহিত করা হয়। প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত মৃত্যুতে জীবন শেষ হয় না। মৃত্যুর পরে ব্যক্তির আত্মা আন্ডারওয়ার্ল্ডে ভ্রমণ করে, যেখানে এটি দেবতাদের দ্বারা বিচার করা হয়। যারা ভালো জীবনযাপন করেছেন তারা পরকালে অমর হয়ে থাকবেন। তাই পরকালের জন্য প্রস্তুত করার জন্য ফারাওরা রাজত্ব করার সময় নিজেদের জন্য সমাধি তৈরি করতেন। প্রচুর পরিমাণে খাদ্য, ধন, গহনা, আসবাবপত্র, জামাকাপড় পিরামিডে ফেরাউনের সাথে সমাহিত করা হয়েছিল, যাতে সেগুলি পরবর্তী জীবনে ব্যবহার করা যেতে পারে। তারা মারা যাওয়ার পরে তাদের মৃতদেহ মমি করা হয়েছিল এবং তারপর একটি কাঠের বা পাথরের কফিনে সিল করা হয়েছিল। আপনি ভাবতে পারেন যে আমরা কিভাবে নিশ্চিত যে এই কারণেই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল? এর দুটি প্রধান কারণ। প্রথম, আমরা অন্যান্য পিরামিডের উপর লেখা স্ক্রিপ্ট আবিষ্কার করেছি। এই ধরনের কফিন এবং পিরামিডের উপরে লিখা, যা আমাদেরকে তাদের রীতিনীতি সম্পর্কে বলে। দ্বিতীয়ত, মিশর ও সুদানের ঐতিহাসিক পিরামিডের অধিকাংশই সমাধি হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু বিশেষভাবে বলতে গেলে গিজার গ্রেট পিরামিডে এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ প্রমাণ পাওয়া যায়নি। তাই মানুষ তাদের নিজস্ব বিকল্প তথ্য নিয়ে আসে। প্রত্নতাত্ত্বিকরা গ্রেট পিরামিডে প্রবেশ করার সময় তারা তিনটি ধ্বংসাবশেষ এবং একটি খালি কফিন খুঁজে পান। কফিনটি খুফুর বলে মনে করা হয় এবং এটিকে ঘিরে থাকা ধন সম্পদ প্রত্নতাত্ত্বিকদের কাছে পৌঁছানোর আগেই লুট করা হয়েছিল বলে মনে করা হয়। যারা এর সাথে একমত নন, তারা কনস্পাইরেসি থিওরির মতো উদ্ভট বিকল্প তথ্য নিয়ে এসেছেন। একটি জনপ্রিয় তথ্য শোনা যায়, তা হলো গ্রেট পিরামিড একটি পাওয়ার প্লান্ট যা বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যারা এই বিশ্বাস করে তারা দাবি করে যে প্রাচীন মিশরীয়রা প্রযুক্তিগতভাবে খুব উন্নত ছিল এবং তারা ইতিমধ্যেই শিখেছিল কিভাবে বিদ্যুৎ ব্যবহার করতে হয়। এই তথ্যের প্রমাণ হিসেবে কিছু প্রাচীন শিল্পকর্ম উপস্থাপন করা হয়। কিছু প্রাচীন মিশরীয় মন্দিরের দেওয়ালে এমন শিল্পকর্ম আবিষ্কৃত হয়েছে যেগুলো এই দাবির সমর্থনে ব্যবহৃত হয় যে তারা একটি আলোক বাল্ব তৈরি করেছিল। তারা বলে যে মিশরীয়রা এটি উদ্ভাবন করেছিল, তবে পরে প্রযুক্তিটি একরকম হারিয়ে গেছে। আরেকটি জনপ্রিয় তথ্য দাবি করে যে পিরামিডটি শস্য সংরক্ষণের জন্য একটি শস্য ভাণ্ডার ছিল। এই তথ্যটি আমেরিকান রাজনীতিবিদ বেন কার্সন 1998 সালে প্রস্তাব করেছিলেন। তার ব্যক্তিগত তথ্য অনুসারে পিরামিডগুলি জোসেফ দ্বারা নির্মিত হয়েছিল। এখানে আপনি ষড়যন্ত্র তথ্য নিয়ে আসার দ্বিতীয় প্রধান কারণ দেখতে পাচ্ছেন, রাজনীতিবিদদের ধর্মীয় তুষ্টি। যাই হোক, আজ এটি সম্পূর্ণরূপে পরিষ্কার। সমস্ত ঐতিহাসিকদের সাথে একমত, গিজার গ্রেট পিরামিড একটি সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। তখনকার লোকেরা বিশ্বাস করত যে সমাধি যত বড় হবে, সমাধিতে যত বেশি ধন সম্পদ এবং খাবার থাকবে, ফেরাউনের পরবর্তী জীবন তত ভালো হবে। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, কিভাবে এই পিরামিড নির্মিত হয়েছিল? সত্যিই এটি পিরামিডগুলির সবচেয়ে রহস্যময় দিক। সে যুগে লোকেরা কিভাবে ১৪৭ মিটার উঁচু কাঠামো তৈরি করেছিল এই বিশাল শিলায় ব্যবহার করে, যেগুলোর ওজন ২.৫ টন থেকে ৮০ টন। প্রতিটি পাথর এত যত্ন সহকারে এবং সমানভাবে খোদাই করা হয়েছে যখন খোদাই করার জন্য কোনো মানসম্মত সরঞ্জাম ছিল না। কিভাবে একে অপরের উপরে পাথর স্তূপীকৃত করা হয়েছিল যখন মানুষ চাকা ব্যবহার করত না। এইসব কিছু করা হয়েছে ২০ বছর সময়ের মধ্যে। বন্ধুরা, গিজার গ্রেট পিরামিড ২০ বছরে নির্মিত হয়েছে বলে জানা যায়। এই বিষয়ে বেশ কিছু তথ্য আছে। আমি এখানে ষড়যন্ত্র তথ্য সম্পর্কে কথা বলবো না, তবে আমরা তথ্যগুলি নিয়ে
আলোচনা করার আগে পিরামিড সম্পর্কে মানুষের যে ভুল ধারণা রয়েছে তা দেখা যাক। ফিল্মগুলিতে দেখা যায় যে পিরামিড তৈরিতে দাস শ্রম ব্যবহার করা হচ্ছে। দরিদ্রকৃত দাস সারাদিন এখানে কাজ করতে বাধ্য হয় এবং সুপারভাইজারদের দ্বারা নির্মমভাবে নির্যাতিত হয় এবং বেত্রাঘাত হয়। আপনি এটি কোনো না কোনো ছবিতে দেখেছেন। দীর্ঘদিন ধরে লোকেরা বিশ্বাস করত যে দাসরা পিরামিডগুলি তৈরি করেছিল। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর একজন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসই প্রথম প্রস্তাব করেছিলেন যে দাসরা পিরামিড তৈরি করেছিল, কিন্তু আজ আমরা জানি এটা ভুল। যারা এই পিরামিডগুলি তৈরি করেছিল তারা ছিল অত্যন্ত দক্ষ শ্রমিক। তাদের ক্ষুধার্ত ও নির্যাতন করা হয়নি, বরং তাদের প্রচুর খাবার দেওয়া হয়েছিল। তাদের এত ভালো খাওয়ানো হয়েছিল যে তারা তখনকার গড় মিশরীয় নাগরিকের চেয়ে শক্তিশালী এবং আরও ভালো খাওয়ানো হয়েছিল। তারা নির্মাণস্থলে কাছাকাছি শহরে বাস করত। বিভিন্ন সম্প্রদায় তাদের বিভিন্ন সময়ে সমর্থন করেছে। যেমন কৃষক, যখন কৃষকেরা তাদের ক্ষেতে সক্রিয়ভাবে নিযুক্ত ছিল না, তারা তাদের অবসর সময় নির্মাণে সহায়তা করত। একইভাবে রাজ্যের নাগরিকরা জাতীয় প্রকল্পের সাফল্যের জন্য একত্রিত হয়েছিল। তারা তাদের ফেরাউনের খুব অনুগত ছিল। প্রায় ২০,০০০ থেকে ৩০,০০০ শ্রমিক এর নির্মাণে জড়িত ছিল। দিনে ১০ ঘন্টা কাজ করেছিল। প্রায় ৫.৫ মিলিয়ন টন চুনাপাথর, ৮,০০০ টন গ্রানাইট এবং ৫ লাখ টন মর্টার ব্যবহার করা হয়েছিল। এসব উপকরণের বেশিরভাগই আশপাশের এলাকা থেকে আনা হয়েছে। সর্বাধিক তাদের আনা হয়েছিল দক্ষিণ মিশরের অঞ্চল থেকে, যা সাইট থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে ছিল। প্রশ্ন জাগে এই পাথরগুলো কিভাবে কাটা হলো। তামা ছিল তখন ব্যবহৃত সবচেয়ে সাধারণ ধাতু। সরঞ্জামগুলি তামা দিয়ে তৈরি। গ্রানাইটের শক্ত পাথরগুলো ডলেরাইট দিয়ে ভাঙা হয়েছিল। তারা কিছু অনন্য পদ্ধতি ব্যবহার করেছিল, যেমন পাথরের মধ্যে ফাটল এবং গর্ত খুঁজে বের করা, সেই ফাটলে জলে ভিজিয়ে রাখা কাঠের কিলক রাখা। যখন শিলাগুলি জল শোষণ করবে, কিলকগুলি প্রসারিত হবে এবং শিলাটি ভেঙে যাবে। এখন একটি প্রধান প্রশ্ন, এই পাথর কিভাবে সরানো হয়েছে? তখন গাড়িতে চাকা ব্যবহার করা হতো না। চাকাসহ এমন কোনো যান ছিল না যা তারা পাথর দিয়ে লোড করতে পারে এবং সহজেই এটিকে সাইটে ঠেলে দিতে পারে। একটি যুক্তিযুক্ত তথ্য হলো যে তারা ভেলা ব্যবহার করেছিল খনি থেকে পাথর সরানোর জন্য, যা নদীতে ভাসত, এবং ভেজা মাটিতে স্লেজ ব্যবহার করে পাথরগুলি একে অপরের উপরে স্তূপ করা হয়েছিল। এটি সম্প্রতি ২০১৪ সালে একটি গবেষণায় আবিষ্কৃত একটি আকর্ষণীয় তথ্য। এই তথ্যের ভিত্তি হলো পেইন্টিং, যা জেহোতিহোটেপ এর সমাধিতে পাওয়া যায়। এটি ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি নির্মিত একটি পরবর্তী সমাধি। এই চিত্রটিতে আপনি ১৭০ জন লোককে একটি স্লেজের উপর এই মূর্তিটি টেনে আনতে দেখতে পাবেন। এই ভারী মূর্তি টানার জন্য দড়ি ব্যবহার করা হতো। আপনি যদি চিত্রটি ঘনিষ্ঠভাবে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি মূর্তির সামনে বালিতে জল ঢালছেন। প্রথমে প্রত্নতাত্ত্বিকরা বিশ্বাস করেছিলেন যে এটি রীতি বা আচারের একটি অংশ, একটি ঐতিহ্য, সম্ভবত স্লেজের আগে জল ঢালা। পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল বন এবং তার দল যখন এটি পরীক্ষা করে দেখেন, তারা দেখতে পান যে বালিতে একটি নির্দিষ্ট পরিমাণ জল থাকলে মাটি এবং জিনিস টানার মধ্যে ঘর্ষণ কম হয়। এটি একটি নির্দিষ্ট অনুপাত। বালিতে প্রায় ২% থেকে ৫% জল। এটি ভিজা বালির উপর জিনিস টান সহজ করে তোলে। আমরা এটি বুঝতে পেরেছি। পরবর্তী প্রশ্ন হল, কিভাবে পাথরগুলি একে অপরের উপরে স্তূপ করা হয়েছিল। স্কলারগণ মতামত দেন যে একটি র্যাম্প অবশ্যই এইভাবে তৈরি করা হয়েছে, যেটি মাটি থেকে উপরের দিকে সোজা ঢাল। পাথরগুলোকে ঢালের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ঢালের দুপাশে কাঠের স্তম্ভের একটি ব্যবস্থা স্থাপন করেছিল এবং তারপরে তারা পাথরগুলোকে টেনে তুলতে স্তম্ভের চারপাশে দড়ি ব্যবহার করেছিল। আপনি পর্দায় আর্টওয়ার্কে যেমন দেখছেন। এটি ২০১৪ সালে পদার্থবিদ জোসেফ ওয়েস্ট দ্বারা প্রস্তাবিত হয়েছিল। এই তথ্য অনুসারে পিরামিডের একটি স্তর সম্পূর্ণ করার পরে তারা একটি নতুন ঢাল তৈরি করেন এবং ঢালের কোণটি যেন খাড়া না হয় তা নিশ্চিত করার জন্য তারা ঢালটি পেছনের দিকে লম্বা করেন। দীর্ঘ ঢাল নির্মাণ করে ঢালের কাত কমানো যেত। অন্য তথ্যে এটির প্রস্তাব করা হয়েছিল যে তারা একে অপরের ওপরে পাথর স্তূপ করার জন্য লিভার ব্যবহার করতে পারে। এই অঙ্কন এটি কিভাবে কাজ করে দেখুন। মূলত তাদের একটি মধ্যবিন্দু নিতে হবে যা উচ্চতর হবে, তার উপরে একটি লম্বা খুঁটি স্থাপন করা হবে মেরুটির অপর দিকে ওজন সহ, এবং তারপরে পাথরটিকে উত্তোলন করা, ঘোরানো এবং স্থাপন করা সহজ হবে। স্কলাররা বিশ্বাস করেন যে সাদুপ নামে পরিচিত একটি অনুরূপ ব্যবস্থা মিশরে হাজার বছর ধরে বিদ্যমান ছিল। তারা নীল নদ থেকে জল তোলার জন্য একই পদ্ধতি ব্যবহার করেছিল তাদের ক্ষেতে সেচ দিতে। এই তথ্যগুলি চিত্তাকর্ষক শোনায়, তবে অসঙ্গতিটি নির্মাণের সময় আকারে দেখা দেয়। আমরা জানি যে পিরামিডটি ২০ বছরের মধ্যে সম্পন্ন হয়েছিল। যদি ২০,০০০ জন মানুষ এভাবে প্রতিটি পাথর পরিবহন করে, তাহলে প্রতি ৩ মিনিটে একটি পাথর স্থাপন করা প্রয়োজন, সারা বছর ধরে প্রতিদিন। এটা খুব অসম্ভাব্য মনে হয় যে তারা এত দ্রুত কাজ করত। বন্ধুরা, এই কারণেই এটি আজও একটি রহস্য। উভয় তত্ত্ব যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু তারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করে না ঠিক কি ঘটেছে। আমরা জানি যে নিচের স্তরগুলি মর্টার ছাড়াই স্থাপন করা হয়েছিল এবং তারপর উপরের স্তরগুলিতে মর্টার যুক্ত করা হয়েছিল, যা একটি কাঠামোর স্থায়িত্ব বাড়ায়। এই কারণেই হাজার হাজার বছর ধরে বেশ কয়েকটি ভূমিকম্প সত্ত্বেও গিজার পিরামিড এখনও দাঁড়িয়ে আছে। মর্টার সম্পর্কিত একটি রহস্য রয়েছে। যদিও বিজ্ঞানীরা ব্যবহার করা মর্টারের রসায়ন জানেন, তারা এটি পুনরায় তৈরি করতে সক্ষম হননি এবং অবশেষে নির্মাণের শেষ ধাপটি ছিল পিরামিডের বাইরের স্তর।
এটি সূক্ষ্ম সাদা চুনাপাথর দিয়ে তৈরি। এর অর্থ ছিল সূর্যের আলো যখন এটির উপর পড়তো তখন এই পিরামিডগুলি উজ্জ্বলভাবে সাদা হয়ে উঠবে। এটি হাজার হাজার বছর ধরে হারিয়ে গেছে। খুফু এবং ম্যানকাউরের পিরামিড থেকে বাইরের স্তরগুলি জীর্ণ হয়ে গেছে, তবে খাফরের পিরামিডে আপনি ওপরের স্তরের একটি অংশ দেখতে পাবেন। নির্মাণ কৌশল থেকে অগ্রসর হয়ে পিরামিডের নকশার দিকে যদি তাকাই, এটি একেবারেই চিত্তাকর্ষক। আপনি কি জানেন যে পিরামিডগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে দিক নির্দেশগুলি ঠিকভাবে উত্তর, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিমের দিকে নির্দেশ করে। এখানে খুবই ছোট ত্রুটি আছে, যা 1 ডিগ্রির মাত্র 15 ভাগের একটি ত্রুটি। এগুলি 4 দিকের দিক সঠিকভাবে নির্দেশ করে। এটা কিভাবে হতে পারে? তখন কম্পাস ছিল না, জিপিএস এর মতো আধুনিক প্রযুক্তি নেই। আবারও গবেষকরা তাদের তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। মিশরীয়রা কিভাবে এত উচ্চ স্তরের নির্ভুলতা অর্জন করতে পারে সে সম্পর্কে একটি জনপ্রিয় তথ্য বলা হয় শরৎ বিষুব অনুসরণ করে। যখন পৃথিবীর দিন এবং রাত সমান হয় তখন মাটিতে ছায়া পূর্ব ও পশ্চিমের দিকে সোজা, এই পদ্ধতিটি ব্যবহার করে। আর দ্বিতীয় তথ্যটি নক্ষত্রপুঞ্জ বলে ধারণা করা হয়। মিশরীয়রা আকাশের তারা তাদের নকশা সারিবদ্ধ করতে ব্যবহার করেছিল। 1989 সালে রবার্ট বাউভাল, একজন লেখক এবং ইজিপ্টোলজি এনথুজিয়াস্ট, ওরিয়ন পারস্পরিক সম্পর্ক তথ্য নিয়ে আসেন। তিনি দাবি করেছিলেন যে গিজার 3টি পিরামিড ওরিয়ন বেল্টের 3টি তারার সাথে একইভাবে সারিবদ্ধ ছিল। তিনি বিশ্বাস করেছিলেন যে প্রান্তিককরণটি ইচ্ছাকৃত ছিল এবং প্রাচীন মিশরীয়রা জ্যোতির্বিদ্যা জানত, যে তারা রাতে তারার সন্ধান করতেন এবং তাদের অধ্যয়ন করতেন, আর সেই অনুযায়ী তারা নির্দিষ্ট সময়ে বিভিন্ন ফসল সংগ্রহ করতেন। ইতিহাসবিদরা এটিকে একটি ফ্রিঞ্জ থিওরি বলে বিশ্বাস করেন। ফ্রিঞ্জ এমন কিছুকে বোঝায় যা মূল ধারার নয়। ব্যাপারটা হলো নক্ষত্রমণ্ডলী হাজার হাজার বছর ধরে কিছুটা সরে গেছে। তখন নক্ষত্রগুলি একই জায়গায় সারিবদ্ধ ছিল না যেভাবে আমরা এখন দেখি। কিছু লোক দাবি করে যে পিরামিডগুলি এলিয়েনদের দ্বারা নির্মিত হয়েছিল, কারণ তারা বিশ্বাস করে যে এটি মানুষের পক্ষে তৈরি করা সম্ভব ছিল না। আমার মতে এই ধরনের তথ্যগুলি বৈজ্ঞানিক চিন্তাধারার নীতির বিরুদ্ধে যায়। যখন আমরা কোনো কিছু খুঁজে পাই না তখন কোনোভাবে উত্তর নিয়ে আসার এই শর্টকাট পদ্ধতি। আমরা যে তথ্যগুলি জানি তা স্বীকার করা এবং তারপরে আমরা যা জানি না তা পরিষ্কারভাবে বর্ণনা করা ভালো, যাতে পরবর্তী প্রজন্মের প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদরা সেগুলো নিয়ে গবেষণা চালাতে পারেন এবং সম্পূর্ণ সমাধান বা ব্যাখ্যা আবিষ্কার করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ।